আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে আজকে সত্যিকার ঘটনা অবলম্বনে একটা এপিসোড তোমাদের মাঝে তুলে ধরবো। আমি ভৌতিক গল্প প্রতিনিয়ত তোমাদের মাঝে উপহার দেই, কিন্তু সত্য ঘটনা প্রত্যেকের জীবনে একটা না একটা কিছু থেকে যায়। তো আমার ইউটিউব চ্যানেলে আমি কখনো আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাটা আমি কখনোই আপনাদের মাঝে শোনাইনি। আজকে অনেক দিন পরে হলেও আমার জীবনে ঘটে যাওয়া ঠিক ভৌতিক গল্প আমি তোমাদেরকে শোনাবো। তো তোমরাও তেমনি করে আমার হোয়াটসঅ্যাপ কিংবা মেইলে তোমাদের ঘটে যাওয়া ঘটনাগুলো তোমরা যদি বলো তাহলে আমি এইভাবে বলবো। তবে আজকে বহুদিন পর আমার জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক গল্প আমি তোমাদেরকে শোনাবো। তো যে যেখান থেকে শুনছো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা তবে তোমাদের উপর নির্ভর করবে। এবার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে সত্যিকার অবলম্বন এই ঘটনাটা আমি তোমাদের মাঝে তুলে ধরব। আমি বাদর রায়হান। আমি আজ থেকে 28 বছর আগের একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি ক্লাস 6-এ ভর্তি হই আমাদের গ্রাম থেকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার দূরের একটা গ্রামে। সেখানে ওইখানে কোনো রাস্তা ছিল না, হেঁটে হেঁটে যেতে হয়েছে। একদম সকাল 9টায় গেলে বিকেল 5টা, বাসা আসতে আসতে একদম সন্ধ্যা মাগরিবের আজান পড়ে যেত। তো এমনি প্রতিনিয়ত স্কুল করতে থাকি। মানে আমাদের এই জমির উপর দিয়ে যেতে হয় আইল ধরে ধরে, অনেক দূরের একটি স্কুল। সেখান থেকে আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে যায়। এ রাস্তায় আর কেউ কোনো ছাত্র ছিল না। আমাদের এলাকার একজন টিচার ছিল যিনি আমাকে ওই স্কুলে ভর্তি করায় এবং তার সাথে সাথে আমি স্কুলে যেতাম। এবং যখন তিনি যেতেন না আমাকে একা যেতে হতো, আর যখন তিনি আসতেন না আমাকেও একা আসতে হতো। এভাবেই চলছিল আমার ছাত্র জীবন। আমি ক্লাস 6 থেকে প্রায় 7, 8, 9 পর্যন্ত যখন আমি উঠি তখন ওই স্যারের সাথে আসা যাওয়া ছিল। তো যখন 9-এ উঠি তখন স্যার রিটায়ার হয়ে যায়, আমি ওই বছর একা হয়ে যাই। তো ওই রাস্তাটা ধরে আমাকে আসতে হয়। তো আমি প্রতিনিয়ত আসি যাই। তবে এখান দিয়ে যেতে, এই রাস্তার পার যেতে ওখানে ঠাকুর বাড়ির একটা পুকুর ছিল, যে পুকুরে মানে পুকুরটার এত একটা মানে ভয়ভীতি করতো মানুষের মধ্যে যে পুকুরে নাকি দিনের বেলা কি হয়। তারপর মানে এই পুকুরের পাশ দিয়ে কেউ যেতে চায় না। অথচ আমার স্কুলের যাওয়ার রাস্তাটা পুকুরের পাশ থেকে সর্বোচ্চ 50 হাত একটু দূরে, এরকম দূরত্বে আমি প্রতিনিয়ত যাই ওখান দিয়ে। তো আমি প্রতিনিয়ত স্কুলে যাই এবং আসি। তো একদিন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেই জন্য আমাকে সারাদিন ওই স্কুলের ভলান্টিয়ার হিসেবে প্যারেড, আমরা স্কাউটে ছিলাম। তো স্কাউটে ওই কাজ টাজ করে আমার ফিরতে ফিরতে রাত প্রায় 7:30, 8:45 হয়ে যায়। কারণ পরের দিন আমাদের স্কুলে হচ্ছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমাদের বিভিন্ন অনুষ্ঠান হবে বা আমাদের এমপি মহোদয়রা আসবে এরকম। তাই আমাদের টোটাল সাজসজ্জা করে আসতে আমার এরকম একটা সময় পার হয়। তো সবাই বলছিল যে তুই এত রাতে রাস্তা দিয়ে যেতে পারবি কিনা। তখন আমি ক্লাস 9-এ পড়ি, মোটামুটি বড় হয়ে গেছি, উদ্যম মানে মনে হচ্ছে যে আমি যেতে পারবো। তো আমার ওই সময় সমস্ত মাথায় নেই যে ঠাকুরবাড়ির পুকুরের পাড় দিয়ে যেতে হয় কিংবা ঠাকুরবাড়ির পুকুরের পাড়ে এরকম ভয়ানক কিছু, এগুলো শুনেছি শুধু গল্প, কিন্তু কখনো মানে এরকম প্রতিকূলতার মধ্যে আমাকে পড়তে হয়নি। তো আমি প্রথম স্কুল থেকে বের হয়ে আমি একটা মানে এই সন্ধ্যার দিকে একটা আইসক্রিম কিনে আইসক্রিমটা খেতে 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 আমি আসতে থাকি। তো আমি আমার ঠাকুরবাড়ির পুষ্কুনির অনেক দূর রয়ে গেছি। তো ঠাকুরবাড়ির পুষ্কুনির কথা তখনও কিন্তু আমার মনে পড়ছিল না। যখন আমি খুব কাছাকাছি চলে আসি হঠাৎ করে ওই সকল গল্পগুলো আমার মধ্যে কাজ করতে থাকে, ব্রেনে কাজ করতে থাকে যে ঠাকুরবাড়ির পুকুরে নাকি এরকম হয়, এখানে কি হয়েছিল, তারপর রাতের বেলা নাকি পুকুর পাড়ে পানির উপর দিয়ে কে হাঁটে, এই নানান গল্পগুলো আমার মধ্যে বর করতেছিল। তো আমার কিছুটা ভয় কাজ করছিল যে এই রাস্তাটুকু আমি কিভাবে পার হবো, এখন তো আমি ফিরেও যেতে পারছি না। তো যাই হোক, আমি আস্তে আস্তে একটু হাঁটি। তো যখন আমি ঠাকুরবাড়ির পুকুরের মানে পুরো বরাবর আসলাম তখনও এরকম কোনো অনুভব হয়নি। তো ভয় কাজ করছিল আমার। তো আমি ঠিক একটু জোরে জোরে হাঁটছিলাম। তো যখন আমি ঠাকুরবাড়ির পুকুরের মাঝামাঝি হয়ে আর একটু সামনে আগাই
তখন আমি কিছুটা অনুভব করি যে আমি যখন যেই তালে হাঁটি আমার পিছনে এরকম একটা মানুষ যেন এই তালেই হাঁটে, আমার যেন একটা শব্দ হয়, যে আমার পায়ের স্যান্ডেলের একটা শব্দ, আবার প্রতিধ্বনি একটা পিছনে কেউ হাঁটলে যেরকম হয় এরকম একটা শব্দ হচ্ছে। তো আমার দাদু বলতো যে ভয় পেলে পিছনে তাকানো যাবে না। তো আমি ওটা কাজ করছিল যে যত ভয় হোক আমি পিছনে তাকাবো না। তো যাই হোক, যত দূর যাই কিন্তু আগ্রহটা কিন্তু বাড়ছে যে আমার পিছনে কে হাঁটছে একটু দেখি। তো কিছুক্ষণ পর হঠাৎ করে ঘাড় ঘুরালাম, আমি আর কিছু দেখলাম না, মানে আমার পিছনে কেউ নেই। তো আমি বললাম এটা কি মনের ভয় নাকি মনের ভুল। আবার হাঁটতেছি তো আবার এরকম পিছনে হাঁটতেছে, আমাকে কেউ যেন একটা তাড়া করছে। আর আমার এমন মনে হচ্ছে যে আমার রাস্তা ফুরাচ্ছে না, আমি যত স্পিডে যাচ্ছি আমার রাস্তা ফুরাচ্ছে না, আমার মনের মানে অনুভূতি বা মনের ভয়টা মনে এরকম রাস্তা ফুরাচ্ছে না। আমি কি করি? তো আমি খুব জোরে জোরে হাঁটছি, হাঁটার মধ্যে কোনো বাধা নেই, কিন্তু হাঁটছি, কিন্তু আমার পিছনে একজন হাঁটছে। তো হঠাৎ করে দেখলাম একটা কুকুর সামনে দিয়ে আসছে। তো কুকুরের ভয়, রাতের বেলা যদি কামড়াতে পারে, তো হাতে একটা লাঠি নেই, লাঠিটা নিয়ে আমি সামনে আগাই, কুকুরটার সামনের দিকে যায়, আমি আগাই, কুকুরটার সামনের দিকে যায়। কিছুক্ষণ পর দেখলাম যে কুকুরটা মানে নাই, হাওয়ায় মিলে গেছে। তখন আমি ভাবলাম যে কুকুরটা চোখের আড়ালে হয়তো বা কোথায় ডান বামে চলে গেছে, একটু অন্ধকার, আর সেই সময় তো মোবাইলের যোগ ছিল না, কিছু অন্ধকারই। তখন আমি মানে আকাশে এখনো লালচে কিছুটা অনুভব হয়, তো কুকুরটা হারিয়ে গেল। তো যাই হোক, কুকুরটা হারিয়ে গেল, আমি ঠাকুরবাড়ির পুকুর পাড়টা একটু ছেড়ে কিছু দূরে আসলাম। আসার পর আমি যেটা অনুভব করলাম যে পিছনে যে আমার পায়ের শব্দ হাঁটছিল, সেই লোকটা আর আমার পিছনে হাঁটছে না। তবে যেটা হলো, দেখলাম যে আমার পায়ের কাছ দিয়ে দৌড়ে একটা কালো বিড়াল চলে গেল। বিড়ালটা মানে সে দৌড়ে সামনের দিকে চলে গেল। আমি দেখলামও না আমার পায়ের কাছ দিয়ে কখন যে চলে গেল, দেখলাম যে সামনে চলে যাবে। রাতের বেলা বিড়াল দেখবেন যে চোখগুলো কেমন লাইটের মতো হয়। তো বিড়ালটা আমার দিকে একবার তাকালো, তাকানোর পর আমি হুইক করলাম, তো বিড়ালটা আবার সামনের দিকে দৌড়ে পালিয়ে গেল। তো যাই হোক, পালিয়ে গেল যেটা হচ্ছে, তো আমি কিছুক্ষণ হাঁটতেছি, এখন একটু অন্ধকারটা মানে বেড়ে গেছে। তো আমি যখন ওই ঠাকুরবাড়ির পুকুর পাড়টা ছেড়ে মিনিমাম 20-25 হাত দূরে চলে আসছি, তখন পিছনের পায়ের স্যান্ডেল যে অবস্থাটা, আমি শব্দটা শুনতাম। এবার দেখি সামনে একজন মানুষ, আমি চিনতে পারছি না, বয়স্ক বৃদ্ধের মতো, আমার থেকে মিনিমাম 30 থেকে 35-40 হাত সামনে একজন লোক আমার আগে আগে হাঁটছে। তো আমি ভাবলাম যে এতক্ষণ তো এই লোকটাকে দেখলাম না, তো এই লোকটা তো কোত্থেকে আসলো, এইখান দিয়ে যাইতে হবে, এটাই তো রাস্তা, তাহলে ও লোকটা কোত্থেকে আসলো। এবার আমার মনের ভিতরে প্রচন্ড ভয় কাজ করতে শুরু করলো। এবার আমি কি করব ভাবতেছিলাম না, কিন্তু আমি এবার পিছনেও যেতে পারছি না, যে ঠাকুরবাড়ির পুষ্কুনি আমার ভয়, সামনে দেখছি এই লোকটা হেঁটে যায়, এটাও ভয়। আমি এখন কি করব? আমি নানা চিন্তার মধ্যে হাঁটতেছি, দোয়া কালাম পড়তেছি, দোয়া কালামের পাশাপাশি আবার গান গাইতেছি, জোরে জোরে গান গাইতেছি, কিন্তু আমি দৃষ্টি করে দেখছি যে ওই লোকটা হাঁটছে, বৃদ্ধ একটা লোক, কিছু দেখা যাচ্ছে না। তো আমি বারবার জিজ্ঞেস করলাম, কে আপনি, কিন্তু দূরে শোনা যায়, কিন্তু আমি দ্রুত সাহস নিয়ে দ্রুত সামনের দিকে হাঁটলাম, যে ওই লোকটার কাছেই যাব, যদি বৃদ্ধ লোকটা হয় বা আমার চোখের আড়ালে আমি দেখি নাই। তখন আমি সামনে হাঁটছি যাচ্ছি, এরকম করতে ও লোকটা শুধু সামনের দিকে যায়, আমি সামনের দিকে যাই। তখন আমার মনে হলো যে আমাদের বাড়ির পাশে একটা খাল থাকে, পানির খাল, এটা নিকটে চলে আসছি। তো এখানে একটা ছোট সাঁকো ছিল বাঁশের, তো বাঁশের সাঁকো দিয়ে ওই লোকটা পার হতে আর দেখলাম না, কিন্তু খাল পার পর্যন্ত কেমন জানে মিলে গেল অন্ধকারের সাথে। তখন নিজের ভিতরে এত ভয় কাজ করলো যে আমি কি করব বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, আমি চলে আসি, সাঁকো পার হয়ে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর আমি কেন জানি মানে মুখটা আমার কথা বলতে আটকে, আমার এই মুখটা একটু বেঁকা হয়ে যায়, মানে কথা বলতে গেলে মুখটা বেঁকা হয়ে এই দিক দিয়ে পানি পড়ে যায়, খেতে পারছিলাম না। তো ব্যাপারটা আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি প্রথমত আমি আমার মাকে কাউকে কিছু বলিনি। তো আমার এক ফ্রেন্ড ছিল, ওর বাড়ি বান্টি, ওর কাছে আমি এটা শেয়ার করি যে আমার মুখটা এরকম হয়ে গেল। তো আমাকে ডাক্তারের পরামর্শ দেয়, কিন্তু আমি ডাক্তারের কাছে গেলাম না। পরের দিন আবার ফিরে আসলাম। ফিরে আসার পর আমি মাকে ব্যাপারটা খুলে বললাম যে মা, আমার এই অবস্থা হচ্ছে, আমি তো মানে মুখটা বাঁকা হয়ে যায়, কেন এরকম, তো এরকম হয় কেন? তো সেই রাতে একটু হালকা জ্বরও হয়। তো পরের দিন আমাদের একটা দাদু ছিল, আমাদের দাদি, পার্শ্ববর্তী একটা দাদি, অনেক বয়স্ক, তার কাছে ব্যাপারটা আমি খুলে বলি। তো দাদি ডাইরেক্ট বলছে যে তুমি রাতের বেলা এখান দিয়ে এসেছো, কোনো একটা কারো উপরে পা লেগেছে, কিংবা তোমার ওর ছায়ার উপর তোমার পা লেগেছে, যার ফলে তোমার
এমন বড় কোনো ক্ষতি হয়নি, তো তোমার এই মুখটা বাঁকা হয়ে গেছে, এটা কঠিন কিছু হতে পারে, তো ইমার্জেন্সি তোমাকে কবিরাজের কাছে যেতে হবে। তো আমি কি করলাম, আমি দাদুর সাথে কবিরাজের কাছে গেলাম। কবিরাজ বলল যে আজকে জেরে দিলাম, আগামী সপ্তাহে এসো। তো কবিরাজ আবার বলে দিল আসার সময় যেন আমি একটা আস্ত মুরগি, মানে জীবন্ত একটা মোরগ নিয়ে যাই। আমি কেন এটা নিয়ে যাব, মোরগটা নিয়ে যাব কেন? তো দাদি বলল যে ঠিক আছে চলো দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমি দাদির সাথে গেলাম, মোরগটা নিয়ে ওই কবিরাজের বাড়ি গেলাম। কবিরাজ আমাকে ঝাড়লো, আর ঝাড়ার পর হাত থেকে মোরগটা নিয়ে, মোরগটাকে মানে কি জানি একটা পড়লো, মোরগটা ছেড়ে দিল। মোরগটা ক্যান 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 করতে করতে মোরগটা দৌড়ে কোথাও যেন অজ্ঞান হয়ে মোরগটা মানে মানে মারা গেল, এরকম একটা অবস্থা। দূরে দৌড়ে গিয়ে মোরগটা মারা গেল। তখন আমি জানতে চাইলাম, উনি আমাকে বললো যে তুমি জানতে চাওয়ার দরকার নেই, তোমার এটা ভালো হয়ে যাবে, কয়েকদিন তুমি রেস্টে থেকো। তোমার উপর যেটা হয়েছিল এটা আমি ওই মোরগের উপর দিয়ে চালান করে দিয়েছি, তো তোমার কিছু হবে না। তো যাই হোক, আমি এই বাবার স্কুলে যাই নাই, সপ্তাহখানিক রেস্ট নেই, প্রায় 15 দিন রেস্ট নেওয়ার পর আমি মোটামুটি ভালো হয়ে যাই। তো ভালো হয়ে যাওয়ার পর আমি স্কুলে যথারীতি ফিরে যাই, ওই রাস্তা দিয়ে আর যাই না, আমি রাস্তা ঘুরে যেতাম। পরবর্তীতে আমার ফ্রেন্ড সার্কেল স্কুলে এই ব্যাপারটা আমি শেয়ার করি। তখন তারা আমার বলছিল যে সেদিন রাতে আসলে তোকে একা ছাড়াটাই উচিত হয়নি, আর এই ঠাকুরবাড়ি পুকুর পাড়ের যে কেউ এরকম কোনো সবসময় হয় না, হঠাৎ কেউ যদি ওইখানকার কারো মানে অশুভ কারো সামনে পড়ে যায় বা ওদের ছায়াতে পাড়া লাগে, তাহলে নাকি এরকম অবস্থা হয়ে যায়। তো তখন থেকে আমি ওই স্কুল থেকে রাস্তাটা আমি পরিবর্তন করে অনেক দূর দিয়ে ঘুরে আসতাম। তারপর থেকে আমি ভালো হয়ে গেছি। সেই দিন থেকে মানে আমার বিশ্বাস হয়েছে যে আসলে ভূত বা শয়তান বলতে দুনিয়াতে কিছু আছে, এটা সত্য কথা আছে, আমার বিশ্বাস হয়েছে। আজকে ভূতের গল্প পড়তে এসেছে দীর্ঘদিন, আমার 25 বছরের গল্পটা আমি নিজেই পাঠ করলাম, অনেকের গল্প আমি পাঠ করি বন্ধুরা। তো সেই দিন থেকে আমার বিশ্বাস হয়েছে যে ভূত নামক কিছু আছে। তো তোমাদের আমার জীবনের ছোট্ট একটা ভৌতিক গল্প আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদের যদি এরকম কিছু গল্প থাকে, হোয়াটসঅ্যাপ কিংবা মেলে সেই গল্পগুলো আমাকে পাঠালে আমি সেই গল্পগুলো এপিসোড আকারে তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করবো। সো বন্ধু, যে যেখান থেকে শুনলে কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্টস ও ভিডিওটা শেয়ার করে দিও। সেই পর্যন্ত ভালো থেকো, নমস্কার, আল্লাহ হাফেজ।